হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি ম্যাডাম, সালাম। শোনা যাচ্ছে। দুঃখিত মাঝখানে ইন্টারাপ্ট হলো। কারেন্ট চলে গেছিল। খুবই বিরক্তিকর। না ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছিলাম যে হচ্ছে ইট ওয়াজ টাইম আর ইট হ্যাড বিন যদি টাইম থাকে তখন আমাদেরকে কি করতে হবে? এই পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট করতে হবে, তাই না? তার মানে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, ভার্ব থ্রি থাকবে প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট যা কিছু থাকার থাকে। তার মানে হচ্ছে এটা দুই ভাবে থাকবে, একই জিনিস দুই ভাবে থাকবে। সিন্স যুক্ত আমরা সেন্টেন্স কিন্তু অনেক রকম পারি, দেখতে পাই। আপনাকে এখানে দেখবেন, আপনি যখন দেখবেন দুটো সেন্টেন্স সিন্স কনজাংশন দ্বারা যুক্ত যখন থাকে এবং এর প্রথম সেন্টেন্সে যদি ইট ইজ টাইম বা ইট হ্যাজ বিন টাইম থাকে, পরের সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর প্রথমে যদি ইট ওয়াজ টাইম বা ইট হ্যাড বিন টাইম থাকে তখন আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। অথবা পরের সেন্টেন্সটা দেয়া থাকবে তখন প্রথম সেন্টেন্সটা আপনাকে এভাবে বের করতে হবে। যেমন প্রথম উদাহরণটাতে যাই, যেমন প্রথম রুলস অনুযায়ী আমি একটা উদাহরণ দিচ্ছি। রুল নাম্বার 1 রুল অনুযায়ী উদাহরণ, হ্যাঁ, 1 রুল অনুযায়ী আমি উদাহরণ দিচ্ছি। এখানে দেখেন সেন্টেন্সের শুরুতে কি দেওয়া আছে? ইট ইজ ইয়ার্স আর সিন্স, মাঝখানে পরের আবার একটা কি দেওয়া আছে? সেন্টেন্স দেওয়া আছে। তো এখানে দেখেন ইট ইজ ইয়ার্স দেওয়া আছে, সেন্টেন্স সিন্স দেওয়া আছে, এরপরে আবার আই রাইড আ বাইক। আমরা জানি যে ইট ইজ ইয়ার্স অথবা ইট হ্যাজ বিন ইয়ার্স থাকলে পরের সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা ভার্ব টু টু করতে হয়, মানে পাস্ট ফর্ম করতে হয়। ভার্ব টু মানে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তখন আমরা এটাকে কি চেঞ্জ করব? এখানে ইট ইজ ইয়ার্স যা আছে তাই থাকবে। সিন্স আই রাইড থেকে রড হবে, আর আইডি থেকে রড আ বাইক। তখন সেন্টেন্সটা কারেক্ট হবে। মানে সেন্টেন্সের ভুলটা কোথায়? এই ইয়ার্সটা আপনি এখন আবার চিন্তা করেন যে ইজ এর পরে ইয়ার্স, মান্থস, ডেজ, উইকস এরকম এস দ্বারা থাকবে, মানে প্লুরাল করা থাকবে। আবার এটা চিন্তা করেন না যে ইজ আছে দেখে এখানে ইয়ার্স করা যাবে না, সেটা না। ইয়ার্স মানে বছরের পর বছর বোঝাচ্ছে, এটা সিঙ্গুলার। যদিও এটা সিঙ্গুলার, ইয়ার্স বছরের পর বছর বা মাসের পর মাস, দিনের পর দিন এরকম বোঝা যাচ্ছে যে এটা অনেক বছর হয়ে গেল বা বছরের পর বছর চলে গেল যখন আমি একটা বাইক চালিয়েছিলাম। অনেক দিন আগে আমি বাইক চালিয়েছিলাম, দীর্ঘদিনের কথা বলা হচ্ছে। ইট ইজ ইয়ার্স অথবা ইট হ্যাজ বিন ইয়ার্স এরকম থাকতে পারে। ইট ইজ ইয়ার্স বা ইট হ্যাজ বিন ইয়ার্স সিন্স আই রাইড আ বাইক। এখন দেখেন একটা জিনিস, it has been years, it has been years দেওয়া আছে, যে has been years দেওয়া প্রেজেন্ট থাকলে পারফেক্ট টেন্সে তাহলে আছে। হ্যাঁ, তখন প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্স, তো এই তখন পাশে এখানে পাস্ট রাইড পাস্ট না দিয়ে ইনডিফিনিট কি হবে, দেওয়া রোড হবে? হবে। রোড হবে। রোড হবে। হ্যাঁ, ভেরি গুড। তার মানে কি, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। হ্যাঁ, ভেরি গুড। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এখন অনেকে, আমি ওটা প্রেজেন্ট ইনডিফিনিট বলিনি, অনেকের আবার এভাবে মনে থাকে না। আপনি যদি এভাবে মনে রাখেন যে ইট ইজ ইয়ার্স, ইট হ্যাজ বিন ইয়ার্স, তাহলে এটা ভালো হবে আপনার মনে রাখার জন্য আর কি। আর আপনি যেটা বলেছেন প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট, ঠিক আছে।
আর প্রেজেন্ট টেন্স থাকলে না, আমি বলছি পাস্ট যে টেন্স, সিন্স প্রেজেন্ট এর ইনডিফিনিট। আগে হ্যাঁ হ্যাঁ ইনডিফিনিট বা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট দুইটা থাকলে পাস্ট ইনডিফিনিট হবে পরের অংশটাতে। হ্যাঁ, ভেরি গুড। প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, বা পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, তাহলে দুইটার ক্ষেত্রেই পাস্ট হ্যাঁ, ইনডিফিনিট হবে পরের পরেরটাতে, সেন্টেন্সটা কি সিন্স এর হবে? পরে। পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ, এটা তো আপনাকে একটা ফর্মালি মনে রাখার জন্য। হ্যাঁ, এটা জাস্ট ফর্মালি মনে রাখার জন্য। কিন্তু আপনি যখন এই যে ইট ওয়াজ টাইম, ইট ইজ টাইম যদি মনে রাখেন তাহলে আপনার বেশি মনে পড়বে। ঠিক আছে, এটা আমাদের প্রথম সেন্টেন্সটা গেল, তাই না? জি ম্যাম। এরপরে ম্যাম দেখেন, হ্যাঁ ম্যাম একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি নতুন বই থেকে কি করাইতেছেন না পুরানো বই, 23 সালে না 24 সালের ম্যাম? আপনার 23 সালের বই এটা। আমার কাছে ও যেটা আছে আমি 23 সালের বই থেকে করাচ্ছি। কারণ আপনাদের অনেকের কাছে 24 সালের বই নাই, তাই না? জি ম্যাম, 23 সালের বই আর এইটা আমার আছে। জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি 23 সালের বই থেকেই পড়াচ্ছি, সমস্যা নাই। আর 24 সালের বই যখন যদি নিব, যদি আমাদের পরিচালক স্যার বলে 24 সালের বই থেকে পড়াতে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই অনুযায়ী পড়াবো। আর 24 সালের বই আমি দেখছি যে এগুলার বাইরে কিছু নাই, জাস্ট উদাহরণগুলো এক্সট্রা নতুন অ্যাড করা হয়েছে, আর ক্যাটাগরিটা প্যাটার্নটা চেঞ্জ করা হয়েছে, সুন্দর একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, কিন্তু এরকমই আর কি, এগুলোর মধ্যেই হ্যাঁ, আছে। জি ম্যাম, কিন্তু ঠিক এই যে আছে, নতুন পুরানো পেজটা মিলে না ম্যাম। হ্যাঁ হ্যাঁ, নতুন বইয়ের সাথে পেজ তো মিলবেই না, কারণ আপনার নতুন বইটা একেবারেই নতুন। মানে শুধু পেজ কেন, আপনার ক্যাটাগরিটাও মিলবে না। আমরা যে ক্যাটাগরিতে পড়তেছি না, এই ক্যাটাগরিটাও ওখানে মিলবে না। ওখানে একটু ভিন্ন ধাঁচে স্যার ওটাকে অ্যারেঞ্জ করেছেন, বইটা আমি চেক করেছি। তো সমস্যা নাই, টেনশনের কিছু নাই। ওখানে আপনারা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে ওই নতুন, যেহেতু গত বছরে যতগুলো পরীক্ষা হয়েছে সব পরীক্ষাগুলোর নতুন ধরন দেওয়া হয়েছে, আর স্যার অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন বইটা, আর নতুন কিছু অ্যাড করেছেন। আর আগের বইটাও ভালো, সমস্যা নাই, টেনশনের কিছু নাই। আচ্ছা, না আমি না, আপনাদেরকে কিন্তু 23 সালের বই থেকেই পড়াচ্ছি, এটা লাস্ট 23-এর একদম লাস্ট এডিশন বইটা। জি ম্যাম, জি ম্যাম, ওইটাই আছে। হ্যাঁ। হ্যাঁ, এই বইয়ের সাথে আপনাদের বইয়ের পাতা মিলবে, টেনশনের কিছু নাই। আরেকটা দেখেন, আপনি যখন দেখবেন যে প্রথম সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট, প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় অথবা পাস্ট পারফেক্ট হয়, হ্যাঁ, পরেরটা হবে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা কি হয়? পাস্ট টেন্স যদি হয়, ধরেন আপনি আগে পাস্ট টেন্সটা দেখেন, প্রথমটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। এটা আপনি জাস্ট ফর্মালি পাস্ট মনে রাখবেন। টেন্সে হলো না। হ্যাঁ, প্রথমটা যদি পাস্ট টেন্সে হয়, যেমন ইট ওয়াজ টাইম যদি দেওয়া থাকে, যদি ইট ওয়াজ প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, প্রথমটা পাস্ট টেন্স যেমন যদি দেওয়া থাকে ইট ওয়াজ ইয়ার্স, ধরেন এটা বললো যে ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেল। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, আর যেমন সিন্স আই আই সিন হিম। আচ্ছা, এখানে কি দিতে হবে তখন? আই ইট ওয়াজ হ্যাড 5, সিন হিম, তখন আই হ্যাড দিতে হবে, হ্যাড কারণ সিন হিম। আই হ্যাড সিন হিম। মানে এখানকার ভুলটা কোথায় আমাদেরকে দেখতে হবে, যে উভয় ক্ষেত্রে পাস্ট আমাদের পারফেক্ট টেন্সটা, করতে হবে। হ্যাঁ টেন্সটা আমাদের ঠিক রাখতে হবে। ম্যাম, তখন হ্যাঁ তাহলে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে প্রথম অংশটা? হ্যাঁ, প্রথমটা হচ্ছে পাস্ট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথমটা হচ্ছে পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট টেন্স মানে নর্মাল পাস্ট টেন্স, ব্যাস, সিম্পল পাস্ট টেন্স যেটাকে বলা হয়, অথবা পাস্ট ইনডিফিনিট সিম্পল টেন্স। পাস। হ্যাঁ, জি। সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। স্মার্টলি মানে ইংলিশে, যেমন আমেরিকান ইংলিশে সিম্পল পাস্ট টেন্স বলে। প্রথমটা যদি সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। পারফেক্ট। অথবা প্রথমটা যদি কি হয়?
পাস্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট, হ্যাঁ পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রথমটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। না, বলতেছি প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটা পরের দেখেন টুকু অংশ হ্যাড বিন, পাস্ট হ্যাজ বিন, পারফেক্ট কন্টিনিউয়াস হবে না? হ্যাজ বিন মানে হচ্ছে কি আপনার পারফেক্ট কন্টিনিউয়াস না? হ্যাজ বিন মানে হ্যাজ হচ্ছে বিন, পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ না? বিনের সাথে তো আপু মনে হয় আইএনজি যুক্ত করতে হবে না পরের আরেকটা ভার্বের সাথে, ও যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো কোথায় ছিলাম? প্রথমটা যে যদি সিম্পল পাস্ট টেন্স হয় তখন পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর আরেকটা হচ্ছে প্রথম সেন্টেন্সটা যদি কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সিন্স এর পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট। মানে পাস্ট পারফেক্ট দুটাই একই থাকবে, পরের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট থাকবে, ঠিক থাকবে, শুধু হচ্ছে আপনার চেঞ্জ হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কারণ এখানে একটা জিনিস দেখেন, এই যে ইট ওয়াজ টাইম হচ্ছে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কিন্তু ইট হ্যাড বিন যেটা আছে, ইট হ্যাড বিনটা তো এটা তো আপনাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই আমি হচ্ছে টেন্স অনুযায়ী না বলে আপনাদের মনে রাখার জন্য আমি বলেছি যে প্রথম সেন্টেন্সে যদি ইট হ্যাড বিন ইয়ার্স দেওয়া থাকে এরকম, ইট হ্যাড বিন ইয়ার্স সিন্স আই হ্যাড সিন হার। দেখেন সেন্টেন্সে কি হয়েছে, সিন্স এর আগেরটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, পরেরটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছেন? আপনাদের কোন সমস্যা হচ্ছে বুঝতে? না পরেরটা ম্যাডাম, কিন্তু ক্লিয়ার। পরেরটা তো ঠিকই থাকবে, শুধু প্রথমটা একটু চেঞ্জ হবে কারণ প্রথমটা দুটা নিয়ম দেওয়া আছে। আপু আচ্ছা, প্রথম অংশটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস? হ্যাঁ কিন্তু আপু এখানে হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না? কারণ এখানে কোথাও ভার্ব আছে, এখানে ভার্ব দেওয়া আছে। না না, হবে না এমনি রুলস অনুযায়ী। না, রুলস অনুযায়ী হবে, কিন্তু এখানে তো আপনার আহ এখানে ইট হ্যাড বিন ইয়ার্স রুলস অনুযায়ী এর পরে ভার্ব যদি থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু ভার্ব যদি না থাকে তখন এই সেন্টেন্স দ্বারা আপনাকে একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি দেখাচ্ছে, মানে অতীতের একটা কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী দেখাচ্ছে বা বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? এখানে ভার্ব প্রয়োজন নেই।
ও আচ্ছা, তো পরেরটাও তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাঁ, পরেরটা তো পাস্ট পারফেক্ট ঠিক আছে, তাই না? শুধু প্রথমটা একটু চেঞ্জ হচ্ছে, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছেন? জি আচ্ছা ম্যাম। আচ্ছা, আমি একটা উদাহরণ দেই। আচ্ছা, এখন দেখেন তো, সিন্স যুক্ত দুটো সেন্টেন্স আছে, প্রথমে একটা সেন্টেন্স, দ্বিতীয় একটা সেন্টেন্স। এখন দেখেন, আই হ্যাড গেভ হিম মানি, এখানে হ্যাড হবে পরের অংশটাতে। কেন হবে? কারণ হচ্ছে প্রথম অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরেরটা পাস্ট পারফেক্টে যাবে। হ্যাঁ, পারফেক্ট করার কিন্তু জন্য হ্যাড এখানে তো বসাতে হবে। দেখেন, এখানে দেখেন ইট ইজ ইয়ার্স বা ইট হ্যাজ বিন ইয়ার্স, সময় বুঝাচ্ছে না। তারপরে কি? হচ্ছে ইট ওয়াজ ইয়ার্স বা ইট ওয়াজ ইয়ার্স মান্থস, এরকম কিছু বোঝাচ্ছে না। তারপর আমরা কিভাবে বুঝতেছি যে প্রথমটা যদি কি হয়, ভার্ব টু যদি হয়, তাহলে পরেরটা কি করতে হবে? হ্যাড প্লাস ভার্ব 3। হ্যাড প্লাস ভার্ব থ্রি করতে হবে। কিভাবে করতে হবে, আপনি কিভাবে বুঝতেছেন? জি, আপনি দেখেন, পাস্ট ইনডিফিনিট হলে হ্যাঁ পরেরটা হবে পারফেক্ট। হ্যাঁ, এভাবে মনে দেখেন, প্রথমটা কি দেওয়া আছে? পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। হ্যাঁ, তারপর আর প্রথমটা যদি পাস্ট পারফেক্ট হয়, তখন পরেরটা, পাস্ট পারফেক্ট। হ্যাঁ, প্রথমটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরেরটাও যদি হয়, তখন পাস্ট সেক্ষেত্রে পারফেক্ট। পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, প্রথমটা পারফেক্ট কন্টিনিউয়াস হলে পরেরটা পাস্ট পারফেক্ট। এটা দেখেন তো কি করতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে? 2 days passed since he had died. হি হ্যাড Died. ডাইড। এই যে দেখেন, দুটো সেন্টেন্স, প্রথমটা পাস্ট মানে ভার্ব টু ভার্ব দেওয়া 2 আছে, আছে, পরেরটা তাহলে হ্যাড প্লাস পরেরটা হ্যাড ভার্ব প্লাস 3। ভার্ব থ্রি, তাই না? হ্যাড প্লাস ভার্ব থ্রি। ভার্ব 3 হবে। হ্যাঁ, তার মানে আপনারা এখানে দেখবেন যে সব সময় ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম দ্বারা যদি থাকবে, যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তখন আপনারা টেন্সের দিকে লক্ষ্য রাখবেন যে প্রথম টেন্সে কি দেওয়া আছে। পাস্ট টেন্স যদি থাকে, মানে এখানে যদি ভার্ব ওয়ান আছে, তখন আপনি এখানে ভার্ব টু ব্যবহার করতেছেন। আর এখানে যখন ভার্ব টু অথবা হ্যাড প্লাস ভার্ব থ্রি দেওয়া আছে, তখন আপনাকে এখানে কি ব্যবহার করতে হবে? হ্যাড বিন, হ্যাড শুধু না, হ্যাড বিন প্লাস যদি ভার্ব থাকে ভার্ব থ্রি, আর যদি না থাকে শুধু হ্যাড বিন দেওয়া থাকবে, হ্যাড বিন, তখন আপনাকে কি করতে হবে? এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি দিতে হবে। এই জিনিসটা মনে রাখবেন। এটা কি খুব গ্যাঞ্জাম হয়ে গেছে, গেঞ্জি মনে হচ্ছে আপনাদের? আমি একই জিনিসের উপর কিন্তু ওভার রাইটিং করতেছি। আপনার যদি সমস্যা হয় তাহলে বলবেন, বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই বলবেন। ভয়েস আসছে না কেন? ভয়েস আসছে না কেন? শুনতে পাচ্ছেন না? জি, শোনা যাচ্ছে। কাজল রেখা বলেছেন ভয়েস আসছে না। উনার নেটে সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই রুলসটা কি আমি স্কিপ করবো নাকি আরো বুঝাবো? আপনারা বলেন। ম্যাডাম পরের রোলস যান। আচ্ছা, ঠিক আছে। 42 নম্বরে বলা আছে, এটা তো মানে 42 নম্বরে যা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের একটা টেন্সের একটা চার্ট দেওয়া হয়েছে, মানে একটা টেন্সকে জাস্ট অ্যাভারেজে বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা নর্মালি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে কি করতে হয়? এস বাই এস যুক্ত করতে হয়, থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পারফেক্ট টেন্স, এগুলো তো আপনারা বুঝেন। টেন্স আপনাদের কি সমস্যা হয়? না ম্যাম, টেন্সের সমস্যা না নেই। ম্যাডাম। এখানে টেন্স বিষয়ে বলা আছে, এখানে ওভারঅল একটা টেন্স বিষয়ে মানে বলা আছে বিষয়গুলো। যেমন আমি ধরি, আপনাদেরকে কিছু কোশ্চেন ধরি, যে ধরেন
Must be. আচ্ছা, এই সেন্টেন্সে ভুল কোথায় বলেন তো? যে কোনো একজন বলেন। You must be do this. Ma'am, present indefinite tense. ডুইং হবে। Doing হবে? Anyone? Does হবে ম্যাম ইউ Does মাস্ট বি ডাজ বি ইন্টারেটিভ না আসলে ম্যাডাম ডুইং হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর মানে কেউ? মাস্ট বি থাকলে ইউজ টু থাকলে ডুইং এরকম। আর কেউ? মাস্ক থাকলে কি একজনেরও হয়নি। হতে পারে You কারো must do this. You must do this. কারোরই হবে। হয়নি। You কারণ must be done this. ভেরি গুড। কে বলেছেন? জি ম্যাম ডান হবে ডান হবে। ডান হবে, মৌসুমী, ডান হবে, বুঝতে মৌসুমী। পারছি। মৌসুমী। মৌসুমীর জন্য সবাই একটা জোরে হাততালি দেন। মৌসুমী সুন্দর বলেছে। You must be done this হবে। জি আপনারা ম্যাম যারা ডু ভয়েস। বলেছেন আর আপনারা যারা ডাজ বলেছেন তারা জেনে নেন যে মাস্ট ম্যাম মডাল বি অক্সিলারি বলতে পর ভার্ব। ডান হয় মডাল অক্সিলারি ভার্ব যদি শুধু বিট থাকে, পরে হ্যাঁ মডাল অক্সিলারি ভার্ব যখনই থাকবে এর পরে ভার্ব যদি ডিরেক্ট ভার্ব দেওয়া থাকে যেমন ডু, তখন আপনাকে অবশ্যই ডু দিতে হবে। দুই আপনি বসাইতে ডাজ হবে। করতে পারবেন না, ডিড করতে পারবেন না, ডান করতে পারবেন না, একটাও করতে পারবেন না, কোনোটাই করতে পারবেন না। কারণ মডাল অক্সিলারি পরে ভার্বের কি হয়? মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। আর ম্যাম কিন্তু মডেল মডালের পরে অক্সিলারি কোনগুলো এখন দাঁড়ান আমি বলি আগে। মডাল অক্সিলারি পরে এখন দেখেন বি এর পরে কি দেওয়া আছে? মাস্ট এর পরে বি দেওয়া আছে। মডাল অক্সিলারি পরে যদি বি থাকে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এখন আমি বলি, এটা একটু বলতে হবে, আমি জানি এখানে অনেক কনফিউশন থাকে করে অনেকে, বুঝে ফেলছি। হ্যাঁ, এখন মডাল অক্সিলারি কোনগুলো দেখেন, আমি লিখে দিচ্ছি, আপনারা লেখেন, বইও লেখা আছে আপনাদের। ক্যান, কুড, Could, may, might, shall, should, will, হ্যাঁ would, ক্যান, কুড, dare, তারপরে হচ্ছে মে, তারপরে হচ্ছে can, could, may, মাই, might, তারপরে shall, হচ্ছে should, will, would, শ্যাড, must, শুড, তারপরে হচ্ছে উইল, তারপরে হচ্ছে উড, তারপরে হচ্ছে মাস্ট, তারপরে মাইট হয়। মাইট কি ডাবল লিখে দিলাম? তারপরে হচ্ছে এগুলো মডাল অক্সিলারি। হ্যাঁ, এগুলো মডাল অক্সিলারির পরে, ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ এগুলোর পরে কি হয়? ভার্ব এর বেস ফর্ম মানে ভার্বের সাথে ই, এ, এস বা ইডি কিচ্ছু যুক্ত করা যাবে না। মানে প্রেজেন্ট ফর্ম যেটা সেটাই। হ্যাঁ বস। তাহলে এখানে ডান হলো কেন ম্যাম এখানে ভার্বের 3 নম্বরও হলো কেন বি এখন এর আমি পরে আপনাকে সেই বলি, জন্য। আমি আপনাকে বলি, এখন এই যে মডাল অক্সিলারি যা আছে না, এগুলোর পরে যদি বি থাকে, এই মডাল অক্সিলারি গুলো যে আছে, এই মডাল অক্সিলারি গুলো আছে যে, এই মডাল অক্সিলারির পরে যদি বি থাকে তখন আপনাকে ভার্ব 3 করতে হবে। বুঝতে পেরেছেন? বি দেওয়া মানে এটা প্যাসিভ ভয়েস করে দেওয়া হয়, ইনডিরেক্ট। হ্যাঁ, এটাকে ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস করে দেওয়া হয়। ভার্ব বি যদি থাকে, সরি মডেলের পরে যদি বি থাকে তখন ভার্ব 3। এই জন্য বলেছিলাম যেমন আই ক্যান বি টু ডান দিস, যদি এমন থাকে, বা শি বা হি এরকম দিয়ে, মানে এর পরে যদি বি থাকে আর বি যদি না থাকে তখন আপনি কখনো ডান করতে পারবেন না, তখন আপনাকে শুধু ডু নিতে হবে তখন। বুঝতে পেরেছেন? জি ম্যাম হ্যাঁ, আর একটা জিনিস সচরাচর আমরা ভুল করি, সেটা হচ্ছে যেমন আমি কিন্তু চেঞ্জ করে দিচ্ছি, আপনারা তুলতে পারতেছেন তো? জি ম্যাডাম তুলতে পারতেছি। আচ্ছা, আমাদের কিছু চিহ্ন বা সাইন থাকে, যে সাইন বা চিহ্ন বা ওয়ার্ড দেখে আমরা বলি যে এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে। যেমন ইয়েস্টারডে,
লাস্ট নাইট, পাস্ট টেন্স হয়। হ্যাঁ লাস্ট নাইট, তারপরে অ্যাগো, তারপরে হচ্ছে লং সিন্স, তারপরে হচ্ছে লং অ্যাগো। এই শব্দগুলোর পরে এই শব্দগুলো যখন কোনো যুক্ত, এই শব্দ যুক্ত সেন্টেন্স কি হয় সব সময় বলেন তো? পাস্ট টেন্স হয়। সব সময় কি হয়? পাস্ট টেন্সে হয়। তখন আমরা দেখবো যখন এই কোনো সেন্টেন্সে এই ইয়েস্টারডে, লাস্ট নাইট, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো থাকে, তখন ওই সেন্টেন্সটাকে অবশ্যই আমাদের পাস্ট টেন্সে করতে হবে। যেমন যেমন এখানে লেখা হি হ্যাজ কাম লাস্ট নাইট। মানে এখন বলেন তো সেন্টেন্সে ভুল কোথায়? হি কেম হবে, লাস্ট নাইট আছে, সেজন্য। হ্যাঁ, ভার্ব টু হবে কামের জায়গায়। এনিওয়ান? তার মানে তখন কি হবে? এই হ্যাজ হি হবে না, তখন কেম লাস্ট হ্যাজ নাইট। হবে না, তখন কেম দিতে হবে। হি কেম লাস্ট নাইট। ভেরি গুড। পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স যেটা বলা হয়। আচ্ছা, এটাতে গেল পাস্ট টেন্স, তাই না? আমি কি চেঞ্জ করব? জি ম্যাডাম করেন। আপনারা একটু দ্রুত লিখে ফেলেন, হ্যাঁ। আচ্ছা, শেষ। just now, already, recently, তারপরে হচ্ছে lately, যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাক্য কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, পারফেক্ট টেন্স বলা হয় এটাকে, তাই না? এটা হচ্ছে জি, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স। টেন্স হয়। পারফেক্ট টেন্স জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। পারফেক্ট টেন্সে হয়। এখন প্রেজেন্টেও থাকতে পারে, পাস্টেও থাকতে পারে, যে কোনো পারফেক্ট টেন্সেই এটা থাকে। পারফেক্ট, এই যুক্ত সেন্টেন্সটা কি হয়? পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কয় প্রকার হবে তখন? 4 প্রকার না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তা আপনাকে আগে বলতে হবে পারফেক্ট টেন্স। এই শব্দযুক্ত সেন্টেন্স কি হবে? পারফেক্ট টেন্স হবে। পারফেক্ট টেন্স প্রেজেন্ট মানে পারফেক্ট হবে না? প্রেজেন্ট হ্যাঁ, পারফেক্ট হবে না? ইনডিফিনিটে হবে, পাস্টে হবে, হ্যাঁ। আচ্ছা, যেমন আমি একটা সেন্টেন্স দেই, এখন বলেন তো সেন্টেন্সে ভুল কোথায়? তবে শুদ্ধ I কিনা? have finished my homework already. I have finished my I have homework finished my homework. না, already. uh, I have already finished my homework. I have already finished my homework এরকম হবে। অলরেডিটা শেষে যাবে না। কেন? সমস্যা নাই, অলরেডি কোথায় থাকে? সেন্টেন্সের মাঝেও থাকতে পারে, অক্সিলারির পরে থাকতে পারে, অথবা শেষে থাকতে পারে। এই জায়গা নিয়ে এর জায়গা নিয়ে কোনো কনফিউশন নাই। কনফিউশন থাকে হচ্ছে আপনি ভুল দেখবেন কোথায়, যে এই অলরেডি যুক্ত সেন্টেন্সটা কোন টেন্স? পারফেক্ট টেন্স হতে হবে অবশ্যই, পারফেক্ট টেন্স। তাহলে এটা কি টেন্স? অলরেডি যে কোনো জায়গায় থাকতে পারে, ওটা ভুল হবে না। না, আপনার অলরেডি যে কোনো জায়গায়, হ্যাঁ, অলরেডি শেষেও থাকতে পারে, শুরুতে থাকতে পারে, অথবা মূল ভার্বের আগে থাকতে পারে। আচ্ছা, বুঝেছেন? তাহলে এটাই I এটা have
অলরেডিটা have হচ্ছে একটা finished- অ্যাডভার্ব, অলরেডিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। adverb. অ্যাডভার্ব ভার্বের পূর্বে থাকতে পারে অথবা সেন্টেন্সের শুরুতে থাকতে পারে অথবা শেষে থাকতে পারে। এই অ্যাডভার্ব নিয়ে আপনার পজিশন নিয়ে কোনো ঝামেলা করার কিছু নেই। মেইন হবে আপনি যখন এই অ্যাডভার্বটা কোনো সেন্টেন্সে দেখবেন তখনই আপনাকে মাথায় নিয়ে আসতে হবে এটা একটা পারফেক্ট টেন্স। তো এটা কি টেন্স? প্রেজেন্ট Present পারফেক্ট। perfect. I have finished আই হ্যাভ, my homework. তখন আই হ্যাভ ফিনিশড হবে, তাই না? জি। I have finished my homework already. এই এখানে তেমন কিছু নাই, জাস্ট এই যে টেন্সের একটু ঝামেলা। আচ্ছা, ধরেন আমি একটা সেন্টেন্স দেই, এটা কোন টেন্স হতে পারে বলেন তো? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। I Future will indefinite. do it next day. Will হবে বোধহয় Very এখানে। good. Will হবে I কেন? will do it next day. হ্যাঁ, এখানে কারণ কি নেক্সট হবে? আছে, I will, ভবিষ্যতের কথা বলা আছে। হ্যাঁ, এখানে I will ভবিষ্যতের do কথা it বলা আছে। next day. তার আচ্ছা মানে আপা, আমরা, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জি, আয়ের পরে কি উইল হবে নাকি শ্যাল হবে? মানে কোনটা, আহ, শ্যাল বা উইল, মানে এটার ব্যবহারটা কি হবে আসলে? আয়ের পরে হয় নাকি অন্য কোনো সাবজেক্ট থাকলে? না না, নাকি শ্যাল বা উইল দুইটাই বসতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে কি আহ, আই উইল এখানে বা আমি শ্যাল আমি দুইটাই বলি, বুঝতে পারে? আমি বলি হচ্ছে আয়ের পরে আহ আমরা আগের মানে 5-6 বছর আগে গ্রামারে পড়তাম যে আয়ের পরে শ্যাল ব্যবহার করতে হবে, এটা মাস্ট বি ব্যবহার করতে হবে, এরকম একটা হ্যাঁ। রুলস ছিল। কিন্তু পরে যখন পরবর্তীতে আস্তে আস্তে সময় যায় মানে চেঞ্জ হয় অনেক কিছু, বিশেষ করে আগে ব্রিটিশ ইংলিশ গুলো বেশি ব্যবহার করা হতো, এখন আমেরিকান ইংলিশ বেশি ব্যবহার করা হয় সবখানে। যেহেতু আমেরিকানদের প্রভাব বেশি, প্রচলন বেশি, তাই ওদের ইংলিশটাই বেশি ব্যবহার করা হচ্ছে। তাই এখন গ্রামারে ফিউচার টেন্সে আমি বলি যে ফিউচার টেন্সে উইল ব্যবহার করাটা বেশি বাঞ্ছনীয়। হ্যাঁ, বেশি বাঞ্ছনীয়। কেন? কারণ উইল দ্বারা একদম এটা ভবিষ্যতে হবে বা ঘটবে বা করতে হবে এরকম কিছু বোঝায়, আর শ্যাল দ্বারা একটু হালকা হয়ে যায়, বুঝছেন? তো এই জন্য আপনি ফিউচারের টেন্সের ক্ষেত্রে উইলটাই বেশি অল ব্যবহার টাইম করার চেষ্টা সব করবেন। সময় ব্যবহার করব, অল হ্যাঁ, টাইমই ব্যবহার উইলটাই করব। সব সময় সবকিছুতে আপনি উইল ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে অনেকের কনফিউশন থাকে এটা কি সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী শ্যাল উইল ব্যবহার করা হয় কিনা। আসলে শ্যাল উইল ব্যবহার কোনো আপনার প্লুরাল বা সিঙ্গুলার নাউন বা সাবজেক্টটা প্লুরাল কিনা সিঙ্গুলার কিনা এই অনুযায়ী না, এটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করা হয়। তবে বেশি এমফাসাইজ করে মানে জোর দিয়ে বলা হয় উইলের ক্ষেত্রেই, যে উইল ব্যবহার করাটাই বেশি বেস্ট। আপনারা সবসময় ফিউচার টেন্সে উইলটাই ব্যবহার করবেন, ঠিক আছে? এটা বেটার আপনাদের জন্য। তা আরেকটা জিনিস, হ্যাঁ, যেখানে আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম সেটা কাম টু দা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যখন একটা সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স কিনা বা ফিউচার টেন্স কিনা সেটা কখন দেখবো, যখন দেখবো যে এই যে ওয়ার্ড গুলো দেওয়া আছে নেক্সট ডে, তারপরে নেক্সট উইক, নেক্সট মান্থ অথবা টুমোরো, এরকম কথা যদি থাকে, নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে ঘটবে, তারপরে নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, মানে আপনার ফিউচার বোঝাচ্ছে, অথবা টুমরো। সেক্ষেত্রে ফিউচারই হ্যাঁ, হবে, উইল বসবে। তার মানে এটা কি টেন্স? ফিউচার টেন্স, তাই ফিউচার না? টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এটা ফিউচার টেন্স। আচ্ছা, আমি পরবর্তী রুলসে যাই। হ্যাঁ, 9:30 বেজে গেছে জি already। আপু। পরবর্তী রুলস হচ্ছে, আমি শেষ করে দিতে চাচ্ছিলাম, আজকে কি শেষ করতে পারবো? আপনাদের কি ধৈর্য আছে? দিতে পারবেন? কি শেষ করে দেন। শেষ, কারণ আর বেশি রুলস নাই। 43-এ আসছি আমাদের।
47 48 পর্যন্ত আছে, 48 এগুলো সহজ পর্যন্ত রোলস আছে। সহজ আছে, এগুলো খুব বেশি কঠিন না। জি। আচ্ছা, জাতিবাচক কিছু শব্দ আছে, জাতীয়তা বোঝায়, মানে আপনাদের জাতীয়তা বোঝায়, তাই না? আমাদের জাতীয়তা কি বলেন তো? বাংলাদেশি। বাংলাদেশি। আমাদের জাতীয়তা আমরা বাংলাদেশি বাংলাদেশি। দেশি। তা এরকমই যে যে দেশে বিলং করে, যে যে দেশের মানুষ, সে সেই দেশের জাতীয়তা বহন করে। তো এই জাতীয়তাটা বোঝা যায় কিভাবে? যে যদি কেউ স্প্যানিশের হয়, মানে স্প্যানিশ দেশের অধিবাসী যদি হয়, তখন তাদের জাতীয়তা বোঝাতে আমরা বলবো দা স্প্যানিশ। স্প্যানিশ। হ্যাঁ, দা স্প্যানিশ। অথবা কেউ ব্রিটিশের যদি হয়, ব্রিটেনের অধিবাসী হয়, তখন আমরা তাদেরকে কি বলবো? দা ব্রিটিশ। ব্রিটিশ বলবো। ফ্রেঞ্চের যদি ফ্রান্সের অধিবাসী হয়, তখন কি বলবো? দা ফ্রেঞ্চ। ফ্রান্স। ডাচ মানে ওলন্দাজ। ডাচ মানে হচ্ছে নেদারল্যান্ডের। হ্যাঁ, নেদারল্যান্ডের। তখন কি নেদারল্যান্ড। হয়? আমরা ডাচ। তাদেরকে ডাচ বলি। তারপরে দা ফিনিশ, ফিনিশিওরা, তাই না? তারপরে এটা আচ্ছা, জাতীয়তা ফিনিশিও বোঝায়, এটা এটা যে কোন জাতি দেশের বোঝায়। যাকে বলে? আচ্ছা আপু, ফিনিশিও এটা কোন দেশের মানুষকে বলে? ফিনিশিও এটা হচ্ছে কয়েকটা দেশের মিলে হচ্ছে এটা ফিনিশিও একটা জাতি গঠিত হয়। ও এক্সাক্ট আচ্ছা। মনে পড়তেছে না, এটা সাধারণ জ্ঞানের স্যারকে জিজ্ঞেস করলে আচ্ছা ভালো ঠিক হবে। আছে। আচ্ছা ঠিক তারপরে আছে। হচ্ছে সুইস কাদেরকে বলা হয়? সুইজারল্যান্ড। হ্যাঁ, সুইস কাকে বলা হয়? সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের অধিবাসীদেরকে অধিবাসীদেরকে বলা হয় সুইস। সুইস। তারপরে ভিয়েতনামের অধিবাসীদেরকে বলা হয় দা ভিয়েতনাম। ভিয়েতনামস। ভিয়েতনাম। ভিয়েতনামি। যাই হোক। ভিয়েতনামিস। হুম, এটা। তো এগুলো দ্বারা কি বোঝায়? তাদের জাতীয়তা বোঝায়, জাতি বোঝায়। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, যখন তাদের জাতীয়তা বোঝাচ্ছে, জাতি বোঝাচ্ছে, এদের সবার আগে কিন্তু আর্টিকেল দেয়া আছে। এই আর্টিকেলটা আপনাদেরকে দিতে হবে। সেন্টেন্সের ভুলটাই এখানে। দেখবেন যে সেন্টেন্সে তারা জাতীয়তা বোঝাচ্ছে, জাতি বোঝাচ্ছে, বা একটা জাতিকে নিয়ে কোনো সেন্টেন্স দেয়া আছে, কিন্তু সামনে কোনো আর্টিকেল দেয়া নাই। তখন আপনারা কি করবেন? জাস্ট কিচ্ছু চিন্তা করার নাই, চোখ বন্ধ করে এখানে আর্টিকেল দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? জি। যেমন জি না। জি, জি, বুঝতে পেরেছি। এখানে দা ফ্রান্সিস আর স্মার্ট দ্য হবে। ফ্রেঞ্চ আর স্মার্ট। দা ফ্রান্স আর স্মার্ট। ফ্রান্সিস। আইরিশরা নাচতে ভালোবাসে। দা আইরিশ লাইক ডান্স। এরকম। আর এগুলোর পরে কি সবসময় প্লুরাল বসবে না? হ্যাঁ, ভেরি গুড। এগুলোর কারণ পরে হচ্ছে সব সময় পুরা জাতি, সমগ্র পুরো একটা জাতিকে নির্দেশ সমগ্র করতেছে। জাতিকে নির্দেশ করতেছে। তাই এদের সামনে অবশ্যই আমরা কি দিব? আর্টিকেল দিব এবং পরে আর্টিকেল, দা আর্টিকেল দিব। প্লুরাল দিব। আর এর পরে একটা জিনিস দেখবো যে এর পরের যে অক্সিলারি অথবা মেইন ভার্ব, সেটা কি করা আছে? প্লুরাল করা আছে কিনা দেখতে হবে। অবশ্যই এটা কিন্তু একটা জিনিস দিয়ে দুটো জিনিস শেখা যায়। সেটা হচ্ছে ভুল এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। যখন জাতিকে বুঝাচ্ছে, পুরো একটা জাতিকে, তখন এর পরে ভার্বটা কি হবে? ভার্ব প্লুরাল হবে। প্লুরাল হবে। বুঝেছেন বাকিরা আপনারা? আমি নেক্সট জি যাই, ম্যাম, বুঝতে পারছি। নেক্সট রুলসে যাই। যেরকম বুঝতে জি আপু পারছি যান। ম্যাডাম। হ্যাঁ, জি আপু যান। 44 এ দেওয়া আছে কি যে এখানে শব্দের কিছু শব্দগুচ্ছ বা ফ্রেজ দেওয়া আছে। এখানে কিছু শব্দগুচ্ছ বা ফ্রেজ বা ক্লজ যেগুলো দেওয়া আছে, এই ফ্রেজ গুলোতে ব্যবহারের সময় অনেক সময় ভিন্নতা আছে, মানে ব্যবহারটা বা ওই শব্দগুচ্ছটা একটা সঠিক
ওয়েতে ব্যবহার করতে হবে। যেমন ইডম যা আছে তাই ব্যবহার করতে হবে, সেখানে নতুন কোনো অ্যাড করা যাবে না। যেমন বার্ডস ইনটু টিয়ার্স বলা হয়, কান্নায় ভেঙে পড়া। এই বার্ডস ইনটু টিয়ার্স একটা, এটা কি বার্ডস ইনটু টিয়ার্স কি ইডম না? হুম জি ম্যাম। জি আচ্ছা, এটা কান্নায় ভেঙে পড়া। এখন বার্ডস এর জায়গায় যদি ওয়াশ ইনটু টিয়ার্স দেওয়া হয় তখন বিষয়টা কেমন দেখে না? জি জি ম্যাডাম। অসামঞ্জস্যপূর্ণ। তাহলে আউট অফ দা কোশ্চেন হয় সন্দেহাতীত অর্থে। আউট অফ দা কোশ্চেন অনেক সময় আউট অফ কোশ্চেন দিয়ে রাখে, তার মানে তার আগে একটা আর্টিকেল দিতে হবে। এই ইডম গুলোর সঠিক ব্যবহার করতে হবে আর কি। জি ম্যাম। জি ম্যাডাম, এগুলো কি আমি পুরো লিখে দিব? আপনাদের কাছে বই আছে না? বইয়ের মধ্যেই তো আছে আপু, জি না, আমি বইয়ের মধ্যে এখানে দেওয়া আছে। এগুলো হ্যাঁ থেকে মুখস্থ করে ফেললেই হবে। হ্যাঁ আমি আপনাদের, এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে। মানে একটা ইডিয়ম সঠিক ওয়েতে কেমন থাকে, সঠিক ভাবে কেমন থাকে, বাগধারার একটা বাগধারা যা আছে তাই থাকতে হবে। ওখানে তো আমাদেরকে কোনো চেঞ্জ করা যাবে না, তাই না? বাগধারার শব্দ যদি জি চেঞ্জ করে দেই বা ইডিয়মের শব্দ যদি চেঞ্জ করে দেই, তাহলে তো সে তার গঠন হারাবে, অর্থ হারাবে। তাই না? এগুলো তো চেঞ্জ করা যায় হ্যাঁ না। এটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি একটু জাস্ট পড়ে শোনাচ্ছি, আপনারা শুনেন। যে ওয়াস্ট ইন টিয়ার্স দেয়া থাকে, কিন্তু আর সঠিক ব্যবহারটা হচ্ছে বার্ডস ইনটু টিয়ার্স। ডু আ জার্নি হয় না, মেক আ জার্নি হয়। আউট অফ দা কোশ্চেন হয়, কোশ্চেনের আগে দা আর্টিকেল ব্যবহার করতে হবে। মেক আ ভিজিট হয় না, পে আ ভিজিট। কোথাও আমরা যখন বেড়াতে যাব এই শব্দটা বলা হবে পে আ ভিজিট। শেক হ্যান্ডস, কারোর সাথে যদি হাত মেলানো অর্থে শেক ওয়ান বাই দ্য হ্যান্ডস, মানে কারোর সাথে আপনি হাত মেলাচ্ছেন, শেক ওয়ান বাই দ্য হ্যান্ডস অথবা শেক হ্যান্ডস উইথ ওয়ান। যদি উইথ ওয়ান হয় আর প্রিপজিশন ব্যবহার করা হয় উইথ, সেক্ষেত্রে ওয়ান হবে। আর যদি ওয়ানটা আগে হয়, প্রিপজিশনের আগে হয়, তখন বাই দ্য হ্যান্ড। কি দিয়ে আপনি হ্যান্ড শেক করতেছেন? কারো হ্যান্ড শেক করবেন, আপনি কি দিয়ে করবেন? হাত দিয়ে করবেন। তো শেক ওয়ান বাই দ্য হ্যান্ডস। তারপরে ক্যাচ ওয়ান বাই দ্য হ্যান্ড, কাউকে ধরবেন, কোনো মানুষকে ধরবেন বা হাতে নাতে ধরবেন, অথবা সরি আপনি কোনো মানুষকে ধরবেন, মানে হাত ধরা না, আমরা হাত ধরে রাস্তা পার করি বা হাঁটি। তো ক্যাচ ওয়ান বাই দ্য হ্যান্ড, ক্যাচ ওয়ান বাই দ্য হ্যান্ড, কারো হাত ধরা অর্থে ক্যাচ ওয়ান বাই দ্য হ্যান্ড। কারো দৃষ্টিতে তাকানো, হ্যাঁ কারো দৃষ্টিতে তাকানো, যখন এই কথাটা আসে তখন কি হবে? স্টেয়ার ওয়ান ইন দ্য ফেস। স্টেয়ার ওয়ান মানে কারো চোখের দিকে সরি, আপনি কারো ফেসের দিকে তাকাচ্ছেন। ফেসের দিকে তাকানো মানে কারো চোখের দিকে তাকানো। স্টেয়ার ওয়ান ইন দ্য ফেস। তারপরে প্রাণপণে যখন আমরা চেষ্টা করি বুঝায়, এটা কিন্তু ইডিয়াম। তো হার্ট এন্ড সোল বুঝায়। গুড ইভিনিং আর গুড নাইট এর বিষয়টা আমরা যখন বুঝবো, যে কখনো আমরা যখন কাউকে একেবারে শুভরাত্রি বলবো মানে শেষ সময়গুলো। আর আমরা কারোর সাথে যখন সাক্ষাৎ করব সরাসরি, তো তখন সাক্ষাতের টাইমটা ডিপেন্ড করবে কখন, যে আমি যখন কারোর সাথে সরাসরি দেখা করতেছি, তখন সেই সময়টা সকালের টাইম হতে পারে, গুড মর্নিং। সকালের টাইম যদি হয় গুড মর্নিং, দুপুরের টাইম হলে গুড নুন, বিকেলে হলে গুড ইভিনিং। যখন আমরা বিদায় জানাচ্ছি শেষ টাইম গুড নাইট। এই টাইমিং গুলো আপনাদেরকে দেখতে হবে। ব্যাগ এন্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ বুঝাতে ব্যাগ এন্ড ব্যাগেজ হয়। মূল বিষয় বস্তু অর্থে দ্য লং এন্ড শর্ট, মতো অর্থে অ্যাজ গুড অ্যাজ, সে তার মতো। কিপ কোয়াইট, তুমি চুপ থাকো, কিপ কোয়াইট। লার্ন বাই হার্ট, মুখস্থ করা। কাপ অফ টি, এটা ইডম ফ্রেজ। হ্যাভ আ সিট, আসন গ্রহণ করেন যাতে। কোয়ারেল, ঝগড়া করা। ক্যাটস এন্ড ডগ, ঝগড়া করা অর্থে শুধু কোয়ারেল, পিকা কোয়ারেল হবে না। ক্যাটস এন্ড ডগ বুঝাতে মুষলধারে বৃষ্টি পড়ে যখন আমরা। আউট অফ দা ডোরস, ইন আ নাটসেল মানে সংক্ষেপে। আস্ক ফর আর্মস মানে ভিক্ষা চাওয়া। গেট ওয়ান অ্যাডমিটেড ইনটু, কারোকে যদি ভর্তি করা অর্থে গেট ওয়ান অ্যাডমিটেড ইনটু। গুলো মুখস্থ করে নেবেন ঝরঝরা, বাকিগুলো পড়ে নিয়ে। একটা হচ্ছে ডিসক্রাইব অথবা ইন দা ডিটেল। ডিসক্রাইব আর ডিটেল একসাথে কখনোই হবে না। আচ্ছা, এখানে একটা রুলস আছে, আমরা একটা জানি 45। ওয়ান শুড, ওয়ান আর ওয়ান যখন দুইবার ব্যবহার করব, হ্যাঁ এটা একটা পসেসিভ। ওয়ান এর পসেসিভ কি হয় আগে বলি এটা।
ওয়ান এর ওয়ান্স পসেসিভ, ওয়ান্স হবে, হ্যাঁ ওয়ান এর পসেসিভ কি হয়? ওয়ান্স ওয়ান্স। হয়, তাই না? মানে ওয়ান্স পসেসিভ বলতে কি বোঝায়? অধিকার অধিকার বুঝায়, অধিকার অর্থে বুঝায়। আমরা যখন বলবো যে আহ, যার ডিউটি তাকে করা উচিত, হ্যাঁ, ওয়ান্স ডু ওয়ান্স ডিউটি, ওয়ান ডু ওয়ান্স ডিউটি। তো দেখেন যদি ওয়ান থাকে তাহলে পরেরটা কি হবে? ওয়ান্স হবে। ওয়ান্স হবে। হ্যাঁ, এই ওয়ান্সটা বলতে এই অ্যাপোস্ট্রোফিয়াস দিতে হবে, এভাবে দেওয়া যাবে না যে ওয়ান ডু ওয়ান্স ডিউটি, এভাবে দেখা যাবে না, এটা হচ্ছে ভুল। আপনি পসেসিভ অর্থে অ্যাপোস্ট্রোফিয়াস দিয়ে অবশ্যই এসটা ব্যবহার করবেন। আর ইট এর পসেসিভ কি হয়? ইটস। ইটস হ্যাঁ, এখানে কিন্তু অনেক কনফিউশন থেকে যায়। এই ইটসটা হচ্ছে পসেসিভ, হ্যাঁ, আর ITS দ্বারা অ্যাপোস্ট্রোফি এস দেওয়া মানে কি? ইট ইজ বুঝায় অথবা ইট হ্যাজ বুঝায়, বুঝতে পারছেন? জি। ওয়ান্স ওয়ান্স এর সরি ওয়ান এর পসেসিভ হচ্ছে ওয়ান্স, এটা হচ্ছে পসেসিভ, কিন্তু ইট এর পসেসিভ ইটস, অ্যাপোস্ট্রোফি এস দিয়ে না। এটা এইখানে আমাদের কিন্তু অনেক সময় আমরা গড়মিল করে ফেলি। ইটের পরে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দেওয়া যেটা থাকে সেটা ইট ইজ বুঝায় অথবা ইট হ্যাজ বুঝায়, যে কোনো একটা। আর ইটের পসেসিভটা হচ্ছে আপনার ইটস, ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে। বুঝলাম না ম্যাম, ইটস কি ইট ইজ না নাকি ইটস মানে এটা এটার পসেসিভ এটাই হবে ইটস? ইট এর পসেসিভ হচ্ছে ইটস, আর এখানে কি ইটস কমাতে হবে না? দ্বারা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে যদি যুক্ত থাকে তখন অনেক সময় কি থাকে, যেমন আমি যদি বলি আই অ্যামটাকে আমি যখন শর্ট করে লিখবো তখন কি লিখবো? আই অ্যাম লিখবো না, আই আর শুধু এম দিয়ে দিব, অ্যাপোস্ট্রোফি এম apostrophe দিয়ে। দেই না? তা ইট ইজ আর ইট হ্যাজ এর শর্ট ফর্মটা হচ্ছে ইটস, বুঝছেন? ইট ইজ ইট হ্যাজ এর শর্ট ফর্মটা হচ্ছে ইটস, যেটা অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দেওয়া। তাহলে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দেওয়া যেটা, সেটা দ্বারা বোঝাচ্ছে এর পরে কি দেওয়া আছে? অক্সিলারি থাকবে। কিন্তু আপনি যদি ইট এর পরিবর্তে পসেসিভ ইউজ করেন, ইট এর পসেসিভ যদি ইটস ব্যবহার ইউজ করতে যান, এখন আপনার অনেক সময় কনফিউশন থেকে যাবে যে আসলে এটা ইটস অ্যাপোস্ট্রোফি এস দিয়ে দিব না ইটস এস দিয়ে এভাবে একসাথে দিব, এই দুটোর মধ্যে কনফিউশন লাগবে। তাই আপনাকে পসেসিভটা মনে রাখতে হবে যে পসেসিভ মানে হচ্ছে ইটস। ম্যাম পসেসিভ কখন হবে সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, আপনার পসেসিভ কখন হবে সেটা আপনি সেন্টেন্সে দেখবেন যে একটা সেন্টেন্সের পসেসিভ কখন ব্যবহার করা হয়। সেন্টেন্সের কোনো অধিকার বুঝালে, যেমন আমি বললাম যে ওয়ান এর পসেসিভ ওয়ান্স কখন ব্যবহার করা হয়? যখন আপনার ওই ওয়ান কথাটা, আপনার ডিউটিটা আপনি পালন করবেন বা যার ডিউটি সে পালন করবে, তার কাজ তারই, তার অধিকারে আছে বা তার দখলে বা তার দায়িত্ব। যখন যার জিনিস তাকে করতে হবে, যারটা তার করতে হবে, তার অধিকার যদি বুঝায় বা পসেসিভ বুঝায়, তখন আপনি পসেসিভ ব্যবহার করবেন। যেমন এখানে আচ্ছা আমি একটা সেন্টেন্স দেই, এটা দ্বারা কি বোঝাচ্ছে? It's a quarter to 9. It's a quarter. পৌনে 9টা বোঝাচ্ছে না? জি ম্যাডাম। এখন কতটা বাজে? পৌনে 9টা বাজে, তাই না? এরকম বোঝাচ্ছে না? হ্যাঁ, জি। জি ম্যাডাম, যদি এরকমই কোয়ার্টার বোঝাচ্ছে। পাস্ট 9 বলতো তখন বলতো 9:15, আর কোয়ার্টার টু 9 মানে কি বোঝাচ্ছে? যে
পৌনে 9টা বোঝাচ্ছে। এখন দেখেন এখানে কোন সেন্টেন্সের সাবজেক্ট, এই যে দেখেন, এখন আপনি সাবজেক্ট হিসেবে ইট ইজ ব্যবহার করবেন না ইটস ব্যবহার করবেন বলেন? উপরেরটা is. ব্যবহার করব। উপরে একটা ব্যবহার করব। It is a quarter 9. এটা ব্যবহার করব, এটা ব্যবহার করব। একটা সেন্টেন্সের শুরুতে কি থাকে? সাবজেক্ট থাকে, তাই না? ইট ইজ দ্বারা কি, ইটস দ্বারা কি বোঝাচ্ছে? ইট ইজ বোঝাচ্ছে। ইট ইজ মানে এখন সময়, এখন পৌনে 9টা বাজে। ইট ইজ আ কোয়ার্টার টু 9। আর একটা সাবজেক্টের শুরুতে পসেসিভ কখনোই হয় না। পসেসিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। পসেসিভ কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, মনে রাখবেন। পসেসিভ কোন সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। তাহলে পসেসিভ ইটস হচ্ছে পসেসিভ। এখানে আপনি পসেসিভ ব্যবহার করতে পারবেন না, এখানে আপনাকে ইটস ব্যবহার করতে হবে। ইটস হচ্ছে ইট ইজ বোঝায়, ইট হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, এরপরে হচ্ছে বাকি অংশ। আমি এই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলাম যে আপনি কখন পসেসিভ ব্যবহার করবেন আর কখন পসেসিভ ব্যবহার করবেন না। একটা সেন্টেন্সের শুরুতে কখনোই পসেসিভ ব্যবহার করা যায় না। এখন আপনি ইটস পসেসিভ কোথায় ব্যবহার করবেন? তখন অধিকার এরকম মানে যেটা তার হ্যাঁ, সাথে হবে সেই এখন যেমন ধরেন যে every country has its এখানে পসেসিভ হবে, ইটস হবে। এখন দেখেন every country has, প্রত্যেক দেশেরই কি আছে? নিজস্ব, এদের ওন customs মানে and নিজস্ব, এদের অধিকার বা দখল বোঝাচ্ছে। এবং এদের নিজস্ব কি আছে? কাস্টমস আছে বা ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, তাই না? তাদের জি প্রথা ম্যাম আছে, তাদের কিছু চলন আছে, প্রথা আছে। তো এই যে এখানে দেখেন ইটস দেওয়া আছে, ইটস দ্বারা কি বোঝাচ্ছে? ইট ইজ বোঝাচ্ছে। এখানে ইট ইজ হবে না, হবে না, কারণ কমা এখানে হবে না। দেখেন একটা এভরি কান্ট্রি দ্বারা ইটস একটা দ্বারা সাবজেক্ট, এভরি কান্ট্রিকে একটা বুঝাইতেছে। সাবজেক্ট, তাই না? আর এখানে ভার্ব সাবজেক্টকে নির্দেশ অলরেডি করতেছে। দেওয়া আছে। সাবজেক্ট ভার্বের পরে আবার আপনি সাবজেক্ট ভার্ব কোন মানে এটা নিয়মের মধ্যে পড়ে বলেন? আপনি কখনোই একটা সাবজেক্ট ভার্বের পরে আবার কি কোনো সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে পারবেন না। এখন দেখেন আপনি এটার পরিবর্তিতে এটা ব্যবহার করতেছেন, মানে একটার পরিবর্তিতে একটা একজনের। এটা ইটস বলতে কাদের বোঝাচ্ছে? কাদের? এই যে এভরি কান্ট্রি, প্রত্যেক দেশের তাদের সাবজেক্টকে নিজস্ব, নির্দেশ হ্যাঁ, করতেছে। সাবজেক্টকে উল্লেখ করতেছে। মানে এই সাবজেক্টের পরিবর্তে আপনি কিন্তু পসেসিভ ব্যবহার করতে পারবেন। পসেসিভটা কি অনুযায়ী বসবে? এই সাবজেক্ট অনুযায়ী বসবে। আপনারা বুঝতে পারছেন যে পসেসিভ কখন ব্যবহার জি ম্যাম করতেছেন? পাচ্ছি। এই যে জি সাবজেক্টের ম্যাডাম। পরিবর্তে, এই সাবজেক্টের পরিবর্তে আপনি এখানে ইটস ব্যবহার করবেন। এখানে আবার নতুন করে সাবজেক্ট বার ব্যবহার করা যাবে না। তাহলে ইটসটা হচ্ছে আপনার কি? পসেসিভ। এখানে আপনি ইটস ব্যবহার করবেন, কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে কখনো আপনি এই ইটস ব্যবহার করতে পারবেন না, এই ইটস ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম হ্যাঁ, এটাই হচ্ছে এখানে শেখার বিষয় আর কি। আরেকটা যেখানে 46 যেটা আছে, 46 এর কিছু জিনিস দেওয়া আছে। মানে কি এটাকে বলা হয়, এই কিছু কনফিউজিং ওয়ার্ড থাকে যেগুলো উচ্চারণ করতে একই রকম মনে হলেও আসলে কিন্তু ওদের বানানে কিছু ডিফারেন্ট আছে। আর বানানে একটা লেটার বা একটা বর্ণের ডিফারেন্টের কাছে কারণে তাদের কিন্তু উচ্চারণটা যেমন চেঞ্জ হয়, অনেক সময় উচ্চারণ চেঞ্জ না হলেও শুনতে একই রকম লাগলেও এদের কিন্তু অর্থটা ভিন্ন হয়। তাই আমাদেরকে কিছু কনফিউজিং ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। যেমন একসেপ্ট, ACCEPT হচ্ছে একসেপ্ট মানে গ্রহণ করা, আর EXCEPT একসেপ্ট মানে বাদ দেয়া। এটা মুখস্থ রাখতে হবে। ALTER অল্টার মানে পরিবর্তন করা, আর একটা অল্টার মানে বেদি, বেদি মানে মঞ্চ। হ্যাঁ,
অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, ইফেক্ট মানে হচ্ছে কার্যকরী, মানে কোনো কাজ সম্পাদন করা। এগুলো আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এখানে আমার বোঝানোর কিছু নাই। তবে আপনাদের এখানে এই ওয়ার্ডটা আপনাদেরকে এখানে ব্যবহার অনুযায়ী মানে ওয়ার্ড অনুযায়ী ব্যবহার করতে হবে। যেমন এখানে অ্যাডাপ্ট মানে কি, খাপ খাওয়ানো, আর অ্যাডপ্ট মানে গ্রহণ করা বা কাউকে অ্যাডপ্ট করা বা কোনো কিছু গ্রহণ করা বা কোনো ব্যক্তিকে গ্রহণ করা। আপনি কোনো ব্যক্তিকে অ্যাডপ্ট করেন, কোনো ছেলেকে, যেমন অনেকে বাচ্চা অ্যাডপ্ট করে, গ্রহণ করা মানে নেয়, দায়িত্ব নেওয়া এরকম। তো এই ক্ষেত্রে ধরেন যে আমি যদি সেন্টেন্স বলি যে আই এখানে অ্যাডাপ্ট হবে, এখানে অ্যাডাপ্ট হবে। অ্যাডাপ্ট হবে। আমার উচিত এই সিচুয়েশনের সাথে খাপ খাওয়ানো। আর এখন বলেন নিচেরটা হবে, কোথায় কি হবে? নিচেরটা হবে অ্যাডপ্ট, আর নিচেরটা হবে অ্যাডপ্ট, গ্রহণ করা। হ্যাঁ, অ্যাডপ্ট এখানে হবে অ্যাডপ্ট, তাই না? অ্যাডপ্ট মানে হচ্ছে আর উপরেরটা হচ্ছে হ্যাঁ অ্যাডাপ্ট, গ্রহণ করা, আর এখানে হবে অ্যাডাপ্ট। অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ মানে খাইয়ে কোনো চলা। কিছুর সাথে মানিয়ে নেওয়া। হ্যাঁ, তাল মিলিয়ে চলা, খাপ খাইয়ে চলা এরকম। মানে আপনাকে সেন্টেন্সের অর্থ অনুযায়ী দেখতে হবে যে এখানে আসলে কোন ওয়ার্ডটা ব্যবহার করা হবে। আপনারা বুঝতেছেন? যাবে। বাকি জনেরা সবাই জি একসাথে ম্যাম, ইয়েস জি বলেন তো। ম্যাডাম। ইয়েস ম্যাডাম। জি ম্যাম। ম্যাম আচ্ছা, ঠিক আছে। যেমন ফেয়ার অর্থ হচ্ছে, আর এই দুটার মধ্যে পার্থক্য দেখেন। মেলা ফেয়ার অর্থ আর হচ্ছে, ভাড়া, এটা হচ্ছে মেলা, তাই না? আমরা মেলায় ঘুরতে চাই। আর এটা অর্থ হচ্ছে কি, ভাড়া। ভাড়া, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, রিক্সা ভাড়া, তাই না? জি, এইখানে এই যে বিষয়গুলোতে অনেক কনফিউশন থাকে, তো এটা আপনারা মুখস্থ করবেন। করে ফেলতে হবে। ম্যাম, ফেয়ার এন্ড লাভলি, ফেয়ারের এটা কি হয় অর্থটা? কোনটা? ওই যে স্নো আছে ও না, ফেয়ার এন্ড লাভলি, ওইটার ফেয়ারের অর্থ কি? আচ্ছা, একটা ফেয়ার মানে হচ্ছে বৈধ, বৈধ বুঝায় বা লিগাল বুঝায়। ফেয়ার এন্ড লাভলি মানে হচ্ছে, আমি তো আসলে ফেয়ার এন্ড লাভলির নামটা ফেয়ার এন্ড লাভলি কেন দিয়েছে আমি জানি না। তবে আমার মনে হয় যে ফেয়ার মানে কিছুদিন হচ্ছে, আগে একটা পরীক্ষায় এটা আসছিল হ্যাঁ যে ফেয়ার লাভলি অর্থ কি। ও আচ্ছা আচ্ছা, কোন পরীক্ষায় এসেছিল? এটা সম্ভবত ওষুধ দপ্তরের পরীক্ষাটা তো মনে হয় আসছিল। তাই? আচ্ছা, ঠিক আছে, দেখি। অনেক সময় তো ডায়লগও দেয়, এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, এই টাইপের। আচ্ছা আচ্ছা, ফেয়ার আচ্ছা, এভরিথিং ফেয়ার এন্ড লাভলি মানে আমি জানি না। শুনেন, ফেয়ার মানে হচ্ছে বৈধ, বলতে কি যে সবকিছু আহ আহ, উচিত, বা সবকিছু করা উচিত, বা সব জায়েজ, জায়েজ বুঝায়। হ্যাঁ, এই জিনিসটা এর জন্য জায়েজ, বা এই কাজটা এর জন্য জায়েজ, উপযুক্ত, করা বৈধ। উচিত। হ্যাঁ, বৈধ বুঝায় আর কি। উম জি ম্যাম, আবার অনেক সময় অবৈধ হলে বলে না যে ইটস নট ফেয়ার। হ্যাঁ, বৈধ বলে ন্যায্য। আর তো ন্যায্য অথবা সুন্দর, আপনার ফেয়ার এন্ড লাভলি অর্থ ন্যায্য ও সুন্দর। ন্যায্য বলতে উপযুক্ত বোঝাচ্ছে। হ্যাঁ, আপনার ফেয়ার এন্ড লাভলি নিয়ে গবেষণা এখন আজকে করি না। ঠিক আছে, ফেয়ার মানে হচ্ছে বৈধ, অথবা কি উপযুক্ত বুঝায়, ন্যায্য বুঝায়। আচ্ছা, আপনি যদি বলেন ন্যায্য, আনলাভলি তো মানে জানেন সুন্দর। এখন সবাই বলে এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি, তাই না? মানে সুন্দরের জন্য সব করা যায়, যাহা সুন্দর তার জন্য জীবন দেওয়া যায়। মানে মানুষ কি সৌন্দর্যের পূজারী না? জি, সৌন্দর্যের পিছনে ছোটে। তো সৌন্দর্য পেতে গেলে আমার যেটা মনে হয় যা করা উচিত, আমি যদি মার্ডার করে ফেলি, তাহলে ওটা আমার কাছে উপযুক্ত মনে হয়, ন্যায্য মনে হয়।
তাই বলা হয় এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি বলে অনেকে এটাকে আর কি। আর ফেয়ার এন্ড লাভলির নামটা রাখা হয়েছে আমার মনে হয় আমার লজিক্যালি যে এটা হচ্ছে বৈধ, মানে উপযুক্ত আপনার ফেসের জন্য বা আপনার চেহারার জন্য এই জিনিসটা পারফেক্ট আর সুন্দর, এটাই। সৌন্দর্যের জন্য, হ্যাঁ, সৌন্দর্যের জন্য এটা ন্যায্য, মানে এই প্রোডাক্টটা ন্যায্য সৌন্দর্যের জন্য বৈধ। বৈধ। ঠিক আছে, বুঝেছেন? আর কোনো প্রশ্ন? জি না ম্যাম। না এত ম্যাডাম। আপনারা এত মেধাবী কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনাদের প্রশ্ন শোনা। আচ্ছা, এদিকে আসি, 47-এ আসি। জি 47 48 হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে রিফ্লেক্সিভ বলতে কি বোঝায়? যার কাজটা সে করে, হ্যাঁ, যার কাজটা সে করে বা যার জিনিসটা তার। মাইসেলফ বলতে কি বোঝায়? নিজের, নিজেরটা, আমারটা, নিজেরটা। তারটা। হ্যাঁ, তো আপনি যখন আপনার কাজ নিজে যে করবেন তখন কি করবেন? আপনার মাইসেলফ। যখন সে তার কাজ করবে তখন কি হবে? হিমসেলফ। himself বা এরকম herself। বুঝাচ্ছে। হ্যাঁ, মানে যার কাজ যদি সে করে সেন্টেন্সে মাইসেলফ হিমসেলফ অবজেক্টে বসাতে হবে। সেন্টেন্সের অবজেক্টে মাইসেলফ হিমসেলফ হারসেলফ বসাতে হবে, যার কাজ যে করবে। যেমন আই কাট শেভিং দিস মর্নিং। অনেকে নিজে নিজে শেভ করে, করে না? মাইসেলফ হবে এখানে। হ্যাঁ, অনেকে স্যালনে যায়, অনেকে আবার নিজে নিজেই করে। আপনি যখন আই কাট দিচ্ছেন তখন এখানে কি দিতে হবে? নিজেরটাই আপনাকে বোঝানো তো হয়েছে। মাই সেলফ দিতে হবে, তাই না? নিজেরটাই বোঝানো হয়েছে। নিজেরটাই বুঝে, আপনি নিজেরটা নিজে করছেন এরকম। আমি যখন আমার চেহারা আয়নায় দেখি, কে দেখে? আমি দেখি। যখন আমি দেখছি তখন আমারটা মাইসেলফ, যখন সে দেখছে তখন কি হবে? হিমসেলফ। হ্যাঁ, এখন আপনি বলেন যে প্রশ্ন থাকতে পারে যে এখানে কেন আমি হিমসেলফ নেব? কারণ এই কারণ কাজ সে যখন নিজেরটা দেখবেন সে দেখতেছে। নিজেরটা করতেছে, মিরর দেখতেছে বা পার্টিতে গিয়েছে, সে যখন গিয়েছে অন্যজনের যারটা বোঝাচ্ছে না, সেই যারটা করলে। হ্যাঁ, যারটা সে যখন করে তখন না এখানে আবার লেখা আছে যেমন সাবজেক্ট, কোন বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে অবজেক্টের একই, জায়গায় মানে একই হলে বলতে কি যে আপনি যখন আপনার কাজটা করতেছেন তখন আপনি অবজেক্ট অন্যজনকে তো দিবেন না। হুম। ওইটাই হবে। হ্যাঁ, আর এখানে অবজেক্ট নাই, অবজেক্ট মিসিং আছে। যেমন অনেক সময় অবজেক্ট থাকবে না, আপনাকে অবজেক্ট বসাতে হবে। আবার অনেক সময় অবজেক্ট দেয়া থাকবে কিন্তু অবজেক্টটা কিরকম স্টাইলে থাকবে আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন, হি লুক অ্যাট হিম ইন দ্য মিরর। আয়নায় সে নিজেকে দেখছে, দেখার কাজটা সে নিজেই করছে না। হিমসেলফ, এখানে হিমসেলফ হবে। হি দেখেন লুক অ্যাট অবজেক্ট কি দেওয়া Himself. আছে? হিমসেলফ ইন দা ইন মিরর, দেওয়া সে আছে, নিজেকে এখানে আপনি কি আয়নায় ব্যবহার নিজেই করবেন? দেখছে। হ্যাঁ, তার মানে এটা বোঝাচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট কি একই। যদি সাবজেক্ট একই অবজেক্ট একই হয় অবশ্যই তখন পসেসিভ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। হবে। জি ম্যাম বুঝতে পারছি। আর আরেকটা আছে, শেষ হবে, এটা দিলেই শেষ। 48-এ বলা হচ্ছে যে আমাদের আর কয়েক মিনিট বাকি আছে। আচ্ছা, 48-এ দেখা যাচ্ছে যে আপনি যখন একটা সেন্টেন্সে দেখবেন যে সিঙ্গুলার নাউন দেওয়া আছে, হ্যাঁ, এবং ওই সেন্টেন্সেই যখন আমরা ওই জিনিসটাকে বোঝাচ্ছি, মানে সাবজেক্টকেই যখন আমি বোঝাচ্ছি তখন সাবজেক্ট না লিখে সাবজেক্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করতেছি? তুলনা করার সময় আর কি, তুলনা করার সময় একই জাতীয় নন মানে সাবজেক্ট যখন আপনি কি করবেন একই ব্যক্তিকে বুঝাবেন, যেমন রহিম, হ্যাঁ,
একই ব্যক্তিকে যখন বোঝাচ্ছেন বা একই জিনিসকে বোঝাচ্ছেন, একই কান্ট্রিকে বোঝাচ্ছেন, আর যখন আপনি তুলনা করছেন তখন ওই নাউনটা আবার না বলে আপনি কি করবেন, ওই নাউনের পরিবর্তে দ্যাট অফ আর দোজ অফ ব্যবহার করবেন। সিঙ্গুলার থাকলে সাবজেক্ট নাউনটা যদি সিঙ্গুলার থাকে That of তখন দ্যাট That অফ of। ব্যবহার করবেন, আর যখন নাউনটা তখন those of ব্যবহার করতে হবে। হ্যাঁ তখন কি করবেন, দোজ অফ। এটাই শুধু পার্থক্য। এখন আপনি বলবেন যে কিভাবে আমি কখন এটা বুঝবো, কি আপনি সেন্টেন্স দেখেই বুঝতে পারবেন। জি ম্যাম। The Um, climate of The Kolkata climate is of good. Dhaka is not দেব, তাই হ্যাঁ? ঢাকার ক্লাইমেট কি কখনো ভালো হতে পারে? The climate the climate of Dhaka is not It's better. not good. Like হ্যাঁ, better. better than then এখন আপনি আবার ওই দ্য ক্লাইমেট অফ ঢাকা দিবেন বা দ্য ক্লাইমেট অফ অন্য কোনো এরিয়ার নাম দেবেন এরকম। Noria. আচ্ছা Shuriatpur. আচ্ছা, এখানে দেখেন আমি বুঝাতে চাচ্ছি যে এখানে যে নাউনটা আছে না, দ্য ক্লাইমেট অফ ঢাকা, এটা একটা নাউন, তাই জি না? ম্যাম। এই নাউনের পরিবর্তিত এখানে আমরা আমাদেরকে কি দিতে হবে, একটা That of। হ্যাঁ দ্যাট অফ অথবা দোজ অফ দিতে হবে। That কারণ of এখানে দিতে দ্য হবে। ক্লাইমেট অফ ঢাকা ইজ নট বেটার দেন, যদি আমরা বলি যে দ্য ক্লাইমেট অফ চট্টগ্রাম বা দ্য ক্লাইমেট অফ কুয়াকাটা বা দ্য ক্লাইমেট অফ রংপুর, দ্য যে ক্লাইমেট কোনো অফ স্থান হতে পারে। শরীয়তপুর, হ্যাঁ তো এখানে দ্য ক্লাইমেট অফ আবার শরীয়তপুর আর দেয়া যাবে না, লেখা উচিত না, রিপিট করা করে শুধু শুধু শব্দটাকে বাড়ানো। তো গ্রামাটিক্যাল অনুযায়ী বলতেছে এখানে আপনি দ্যাট অফ অথবা দোজ অফ ব্যবহার করেন। এখন দোজ অফ কখন ব্যবহার করবেন, যখন সেটা প্লুরাল থাকবে। দ্য ক্লাইমেট অফ ঢাকা এটা একটা সিঙ্গুলার, সিঙ্গুলার। বুঝায় আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে দ্যাট আপনি অফ কি ব্যবহার করা হবে। দ্যাট অফ ব্যবহার করা। আর প্লুরাল যদি বুঝায় তাহলে those of হবে। দোজ অফ হবে। এখন প্লুরাল আপনারা চিনতে পারেন না, প্লুরাল প্লুরাল জি আর ম্যাডাম। ব্যবহার বসে, আর বসে, ওয়ার বসবে। ভেরি গুড, আপনারা সেন্টেন্সটা দেখেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক জি আছে, আপনাদের কিন্তু রুলস শেষ, শুরু থেকে শেষ পর্যন্ত রুলস করেছেন এমন পাবলিক আছেন এখানে কয়জন বলেন তো? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে পরবর্তীতে রুলস দেওয়া হয়েছে আমাদের কতটুকু, পড়া দিই আজকে, হ্যাঁ লিখে দিচ্ছি পড়া। 40 পর্যন্ত ছিল। 40 পর্যন্ত ছিল, আজকে 41 থেকে থাকবে, হ্যাঁ কারেকশন। ফর্টি ওয়ান থেকে 48 এগুলোর মধ্যে ইজি, তাই না? আর ইডিয়ম 150 পর্যন্ত ছিল, তাই না? জি, এবার 150 পর্যন্ত ছিল। এডিয়ম কিন্তু এখন ওই যে বিগত বছরে যে পরীক্ষায় এসেছিল সেগুলো পড়বেন। তা 151 ম্যাডাম। থেকে 250টা করে দিচ্ছি, আপনারা কিন্তু কষ্ট করে পড়ে নিয়েন। আর প্রিপোজিশন আমাদের প্রিভিয়াস, ইডিয়মস কি ম্যাম এগুলো বিগত থেকে? হ্যাঁ হ্যাঁ বিগত 151 থেকে 67 পর্যন্ত মনে হয় যে বইয়ে দেওয়া আছে, আর বাকিগুলো কিন্তু বিগত সিরিয়াল অনুযায়ী, বইয়ে যেভাবে যে সিরিয়ালে দেয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী পড়বেন। আর প্রিপোজিশন আপনাদের বিগত বছরের গুলোই কিন্তু আমি পড়াচ্ছি, কারণ রুলস থেকে ওটা দিচ্ছি না পড়া। রুলস আমি যখন পড়াবো বোঝাবো তখন আপনাদেরকে রুলস ওয়াইজ পড়া দিব। আপাতত আপনারা রুলস ছাড়াটা যেটা হচ্ছে বিগত বছরে যেগুলো এসেছে জি সেগুলো পড়বেন। প্রিপোজিশন আপনাদের 150 পর্যন্ত দেয়া ছিল, তাই না? জি। তাহলে আজকে 151 থেকে 200 সব কিন্তু সিকোয়েন্স একই যাচ্ছে, আর ট্রান্সলেশনের একই অবস্থা। পরের 50টা। পরের এই 151 থেকে ছিল ট্রান্সলেশন নাকি 150 151 থেকে
জি ম্যাডাম, 51 আচ্ছা থেকে 51 150 থেকে। পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে। আপনাদেরকে লাস্ট উইক আমি বলেছিলাম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পড়তে, আপনারা কি পড়েছিলেন? আপনারা এগুলো পড়েন, পড়লে আপনাদের যে আপনারা পরীক্ষায় ফেস করতেছেন এগুলোতে সুন্দর পাশ করতে পারবেন, কারণ 5 মার্ক কিন্তু অনেক ভ্যারি করে, অনেক গুরুত্বপূর্ণ একটা নাম্বার। আপনি ধরেন যে দুটো তিনটা ইয়ে পারলেন না, ভুল হয়ে গেল, গ্রামার, ইংলিশ ভুল হলো, অথবা মনে করেন 2-3টা আপনি এরকম ফ্রেজ পারেন ম্যাম নাই। একটা আমি পেয়েছিলাম আনএমপ্লয়মেন্ট আসছিল প্রশ্নে। হ্যাঁ, তারপরে মনে করেন বাগধারায় ভুল হলো 2-3টা, অথবা মনে করেন যে আপনার সাধারণ জ্ঞান 2-3টা পারতেছেন না। তো এই জায়গা থেকে আপনি যদি 5 মার্কের একটা প্যারাগ্রাফ, কিন্তু অনেকে অ্যাটেন্ড করতে পারে না, লিখতে পারে না, সময় কুলাতে পারে না, আপনাদের হাতের স্পিড কিন্তু বাড়াবেন, খুব দ্রুত লেখার চেষ্টা করবেন অল্প সময়ে। আর কি করবেন, এই 5 মার্কের জন্য অনেক সুন্দর করে 1.5 পাতা লিখবেন, দেখবেন আপনাকে আপনার লেখা যদি ভালো হয় অন্তত স্যাররা 4 দিয়ে দিবে। তখন আপনি কিন্তু অন্যান্যদের তুলনায়, আপনি 3-4টা যদি ধরেন সাধারণ জ্ঞান পারেন নাই, কিন্তু আপনি ইয়াটা প্যারাগ্রাফটা লিখেছেন, আপনার 3-4 মার্ক পেয়ে গেছেন, আপনি কিন্তু এগিয়ে থাকবেন। তাই এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই মুখস্থ করেন সুন্দর করে, অবশ্যই 1.5 পাতা যদি লেখেন না, অবশ্যই মার্ক পাবেন, ভালো মার্ক পাবেন। কারণ অনেকে করে কি, এই প্যারাগ্রাফ গুলোতে গুরুত্ব দেয় না, মনে করে যায় লিখে দিব, কিন্তু তাই হবে না। আপনার একটু যদি সুন্দর করে গ্রামার আর বানান ঠিক করে লেখেন, অবশ্যই স্যারা দেখবেন 5-এ 4-3 দেবে। আর এই 3-4 নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নাম্বার, স্কিপ করবেন না এটা। আর তাহলে আমি আপনাদেরকে নেক্সট আপনাদের আহ কি দেই বলেন দেখি, পরীক্ষায় আসে উম অনেক সময় আবার কিন্তু এর মিনিস্ট্রি আর অধিদপ্তরের উপর ডিপেন্ড করে আসে। হ্যাঁ, যে আপনারা, ওটার উপর দেন। হ্যাঁ ওটার উপর ডিপেন্ড করে আসে। আর যেগুলো রিপিট হয়, ভিক্টোরি ডে আসে, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে আসে, এগুলো আসে। তারপরে হচ্ছে মেট্রো পড়েছেন আপনারা? মেট্রো রেল। মেট্রো রেল স্টেশনে ম্যাম জি মেট্রো, অনেক ম্যাডাম সময় পড়েছি। বর্তমানের সাথে তাল মিলিয়ে আসে, ডেটের সাথে মিলে আসে। হ্যাঁ বর্তমানে যে প্রজেক্ট গুলো চলতেছে তাই না, বর্তমানে হ্যাঁ হচ্ছে মেট্রো রেলও আসে, এমন যে আসে না এমন না। তারপরে কর্ণফুলী টানেল আসে, কর্ণফুলী টানেল পড়েছেন আপনারা? জি পড়েছি আমি। জি ম্যাডাম, বাংলাটা পড়ছি, ইংলিশটা পড়তে হবে। ইংলিশটাও পড়ছিলাম। পড়েছিলেন? সবাই জি পড়েছেন? ইংলিশ সবার কি কর্ণফুলী টানেল হয়েছে? হ্যাঁ, জি ম্যাডাম হয়েছে, বাংলাটা হয়েছে, ইংলিশটা হয়ে যাবে। হয়ে যাবে না, পড়তে হবে তো। আর আর এখন নিউ প্রজেক্ট কি, এগুলাই তো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওঠা। হ্যাঁ ওটা হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট। বই তো তেমন নাই। হ্যাঁ, পায়রা গভীর সমুদ্র বই বন্দরও তো যেটা আছে। আছে এগুলো অত বেশি আসে না, বইতে কমন পড়া। তেমন কিছু নাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি একটু দেখবো, হ্যাঁ জি আমি সার্চ করে ম্যাম আপনি আপনাদেরকে একটু গ্রুপে দেখেন। জানাই দিব, গ্রুপে জানাই দিব। আপাতত এই পড়াগুলো আপনারা পড়েন, কাইন্ডলি দয়া ওকে করে ম্যাডাম। রিকোয়েস্ট করি আপনাদেরকে, আপনারা এই যে মুখস্থ যে জিনিসগুলো যেগুলো দিচ্ছি এগুলো পড়ে নেন, আর পড়াগুলো গুরুত্ব সহকারে দেন। দেখেন এই পড়তে পড়তে এর মাঝে আপনাদের চাকরি হয়ে যাবে। অনেকেই বলতেছেন যে টিকা শুরু করছেন, প্র্যাকটিক্যালটা ওকে করলে কিন্তু ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তাই একেবারে ভাবতেছেন যে আমার গ্রাজুয়েশনটা শেষ হোক, একটা সময় পাই, একটা গুছায় নেই, তারপরে শুরু করব, এগুলা না, এটা করা যাবে না। আপনার যেমনে যা চলতেছে, হ্যাঁ অমনে পড়েন, যতটুকু সময় পাচ্ছেন ততটুকু, যে পড়াটা যখন যেখান থেকে শুরু করার টাইম পাইছেন সেখান থেকে পড়েন, বুঝছেন? এমনও হতে পারে আপনি যেগুলো পড়ছেন এগুলাই চলে আসছে পরীক্ষাতে। তো এখন ওইভাবে গুছানোর, গুছায় ওঠা সারা জীবন শেষ হয়ে যাবে, গুছায় উঠতে পারবেন না। যখন যেভাবে আছেন, যেখান থেকে শুরু করতে পারতেছেন সেখান থেকে শুরু করেন, যখন যেটা পড়া দেওয়া হচ্ছে পড়ে ফেলেন।
পরীক্ষাগুলো ফেস করতেছেন ইনশাল্লাহ দেখবেন টেকা শুরু করলে 2-3টা প্র্যাকটিক্যাল দিতে দিতে অবশ্যই ভাইবা ফেস করবেন, দেখবেন চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, মনোযোগী হন, রেগুলারিটি মেনটেন করেন, ইনশাল্লাহ অবশ্যই আপনারা সফল হবেন। আর 2 ঘন্টা যাবত সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে ক্লাস করেছেন। ভালো আচ্ছা আপু, থাকবেন। ঈদের কয় তারিখ আগে কয় তারিখ পর্যন্ত ক্লাস হবে? আসলে আমরা তো জানি না, আমাদেরকে সেরকম নোটিফিকেশন দেওয়া হয়নি, আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমি পার্সোনালি আপনাদেরকে জানিয়ে দেব। জি আচ্ছা। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন যদি থেকে থাকে আমাকে গ্রুপে প্রশ্ন কোশ্চেন করিয়েন, আমার নাম্বার দেওয়া আছে, পার্সোনালি যদি আমাকে না পান পার্সোনালি নক করিয়েন, সমস্যা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। জি আসসালামু আপু, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।